মিটফোর্ডে হত্যা ভোট পেছানোর অপচেষ্টা কিনা সন্দেহ ফখরুলের। বিএনপি নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার অভিযোগ। ময়মনসিংহের ভালুকায় ঘর থেকে মা ও 2 সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার। হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। জ্বর কমলেও ডেঙ্গু রোগী সুস্থ নয় বলছেন চিকিৎসকরা। চোখে রক্ত জমা, রক্ত বমি সহ উপসর্গ দেখলে নিতে হবে পরামর্শ। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। রাজাকারের নাতিপুতি গত বছরের এই দিনে শেখ হাসিনার এই মন্তব্য পাল্টে দেয় কোটা সংস্কার আন্দোলনের গতিপথ। শিক্ষার্থী আন্দোলন ক্যাম্পাস থেকে চলে আসে রাজপথে, ছাত্র আন্দোলন পরিণত হয় গণ আন্দোলনে। এরপরেই এক সুতোয় গেঁথে যায় পুরো বাংলাদেশ। আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরে যায় 14 জুলাই। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শেখ হাসিনার একটি মন্তব্যে ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই মন্তব্য পাল্টে দেয় জুলাই আন্দোলনের গতিপথ। শেখ হাসিনার বক্তব্য ব্যঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গভীর রাত পর্যন্ত চলে শিক্ষার্থীদের সাহসী প্রতিবাদ। আন্দোলনের এই নতুন স্লোগান ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। এরপরই শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত হতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ। কোটা সংস্কার পরিণত হয় গণদাবিতে। মাসের শেষে এসে তারা কিন্তু অনেক বেশি প্রেসারাইজ করার চেষ্টা করে, এবং হলে তখন ছাত্র সংখ্যাও একটু কম ছিল বিধায় আমরা যে কয়জন ছিলাম আন্দোলনটাকে অর্গানাইজ করার চেষ্টা করছিলাম তাদের প্রত্যেকটি গতিবিধি পর্যবেক্ষণ করতে। এবং তার পাশাপাশি শুধু ছাত্রলীগই না, আমরা যখন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা গিয়ে একসাথে বৈঠক করতাম এবং বিভিন্ন পলিসি ঠিক করতাম, তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন এসে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতে। আন্দোলনে সর্বসাধারণের সমর্থন ও অংশগ্রহণ শক্তি যোগায় শিক্ষার্থীদের। ক্যাম্পাস থেকে আন্দোলন গড়ায় রাজপথে। কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। যেই কোনোভাবে হোক আমাদের ওই যে মেইন যে টার্গেট সেটা আমরা ফুলফিল করব। হাসিনা পতনের টার্গেট আমরা আগে থেকেই নিয়েছিলাম, তো এটা আমরা ফুলফিল করব। বাট যে যেখানে থাকি না কেন ওই আমাদের গোলের দিকে যাইতে হবে। কেউ যদি আটকায় যায় তাহলে বাকিরা আমাদের মূল টার্গেটের দিকে ড্রাইভ করাতে হবে। তো ডিবি হেফাজতের আমাদের ওই কনফিডেন্সটা ছিল যে যারা বাইরে ছিল যে তারা জিনিসটা রোল প্লে করে যাবে। মূলত 14 জুলাই থেকেই সরাসরি সরকার বিরোধী স্লোগান নিয়ে রাজপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা, যার চূড়ান্ত ফল 5 আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরশাসনের অবসান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কিনা তা ভাবার যথেষ্ট কারণ আছে। এই হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে চলমান বিতর্কের মধ্যে সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। বিএনপির যারা জড়িত বলে দাবি করা হচ্ছে, প্রমাণ না থাকা সত্ত্বেও তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ব্যক্তির কর্মের সঙ্গে দলের সম্পর্ক নেই। মির্জা ফখরুল জানান, মিটফোর্ড হত্যাকাণ্ডের মামলায় যাদের নাম এসেছে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলে পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে। এ ঘটনায় রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং নির্বাচন প্রভাবিত করার চেষ্টা হচ্ছে কিনা সে বিষয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। একটি সুনির্দিষ্ট সময়ে হত্যাকাণ্ডের ভিডিও ছড়ানো হয় ইন্টারনেটে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে
সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। মির্জা ফখরুল বলেন, পুলিশের বক্তব্য থেকে বোঝা যায় এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়। এতে বিএনপির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টার অভিযোগ করেন তিনি। এটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক ঘটনা থেকে এটা সংঘটিত হয়েছে। সুতরাং এটাকে দলীয় কালার দেওয়া, বিশেষ করে আমাদের নেতাকে এর মধ্যে সম্পৃক্ত করার যে বিষয়টা আছে, এটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক চক্রান্তমূলক ঘটনা। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সংস্কৃতিকে আবার ফ্যাসিবাদের ধারায় ফিরিয়ে নেওয়া হচ্ছে। যারা জাতীয় নির্বাচন প্রতিহত করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই জানতে চাইব যে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে বিএনপি কি কারণে রাজনৈতিক দূরভিসন্ধিমূলক বলে সন্দেহ করছে? আপনাকে ধন্যবাদ। বিএনপি এটা রাজনৈতিক মনে করছে এই কারণে যে নিকট অতীতে এই দিন নকে ঘটনাটি ঘটেছে, মিটফোর্ডের ওইখানে বড় বড় একটি নেতাকে গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য আবার পায়ের রগও কেটে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে, মসজিদের ইমাম সাহেবকে কুপিয়ে তাকে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনটি নিয়ে এত উচ্চবাচ্য হলো না, এত সোশ্যাল মিডিয়ায় নিতে পারল না, যেটা ঘটনাটি নিল। পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হলো এবং সে প্রচারের মধ্যে কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া তারেক রহমানকে ডেকে নিয়ে এসে তাকে আহ্বান করে তাকে নিয়ে নানা ধরনের অশ্লীল এবং কটূক্তিমূলক স্লোগান দেওয়া হলো এবং সেটা দেওয়া হলো কয়েকটি শিবির থেকে ভাগ হয়ে, কয়েকটি ধাপে ধাপে ভাগ হয়ে তারা এই জিনিসগুলো করলেন। এখন এ থেকেই তো বোঝা পেছনে একটা রাজনৈতিক, যেখানে প্রমাণিত হওয়ার মূলক পরিবারের যোগ করলাম, সেখান থেকে পরিবারের কেন পরিবর্তন হলো উত্তর দেবে। কম দিচ্ছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে। এই কয়েকটি জিনিস থেকেই বোঝা যায় যে উদ্দেশ্যপূর্ণ। ওই অন্য দুটি ঘটনা, ইমাম সাহেবের ঘটনা ভিডিও ভাবে প্রচার হলো না। এইভাবে বিএনপি কে প্রতিপন্ন করার জন্য এটা করছে। এজন্য আমরা বলেছি যে একটা রাজনৈতিক দূরভিসন্ধিমূলক কর্মকাণ্ডেরই অংশ, একটা পরিমাণের একটা অংশ। আরো হবে, আরো হতে পারে। এই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের কিন্তু এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে, তারপরেও বিএনপির বিরুদ্ধে মিছিল করার কারণ কি বলে মনে করেন? বিএনপির বিরুদ্ধে মিছিল করার কারণটা হচ্ছে এই যে গাছে ফলবান বৃক্ষের উপর ঢিল পড়বে, এটাই স্বাভাবিক। বিএনপি তো একটা ফলবান গাছ। এখন বিএনপি জনগণ কর্তৃক সমাদৃত, সমর্থিত এবং বিএনপি জনগণ পাশে আর এই আস্থাটা সাধারণ ভোটারদের মাঝে আছে। সেইখানে একটা বিঘ্ন সৃষ্টি করা, একটু কালিশিয়ে, একটু কলঙ্কিত করা, এই কারণে এখন কি আমরা সাইবার নাকি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ময়মনসিংহের ভালুকায় ঘর থেকে মা এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টিএনটি রোড এলাকার হায়ুম মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ময়না আক্তার এবং তার 7 বছর বয়সী মেয়ে রাইসা এবং 2 বছরের ছেলে
নীরব। পুলিশ জানিয়েছে, পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। সেখানকার একটি স্পিনিং মিলে কাজ করতেন তিনি। সকালে বাসায় ফিরে দরজায় তালা দেখতে পান রফিকুল। অনেক ডাকাডাকির পর কেউ সাড়া না দেওয়ায় তালা ভেঙে ঘরে ঢোকেন তিনি। ঘরের ভেতরে স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ভালুকা মডেল থানার ওসি জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির 14তম দিনে পটুয়াখালী থেকে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। দুপুরে সার্কিট হাউস প্রাঙ্গণে শুরু হয় পদযাত্রা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। পটুয়াখালীর পদযাত্রা কর্মসূচি শেষে বরগুনায় যাবেন এনসিপি নেতারা। এদিকে সমাবেশকে কেন্দ্র করে জেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। কেন আসছি তার একটা বড় কারণ দেশে থেকে এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, পটুয়াখালী থেকে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে আসলে পদযাত্রাটি কোথায় রয়েছে এবং কি খবর রয়েছে আপনার কাছে সেখান থেকে? জুলাই পথযাত্রা, এই স্লোগানটি নিয়ে আজ পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা শেষ হয়েছে কিছুদিন আগে। পটুয়াখালী সার্কিট হাউসের দপ্তরে এনসিপি পটুয়াখালী জেলা আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতি সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাদ্দিক ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় বিভাগীয় পর্যায়ে নেতাকর্মীরা। এর পূর্বে সার্কিট হাউস থেকে ঘণ্টাব্যাপী পথযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে সার্কিট হাউস দপ্তরে এসে শেষ হয়। এরপর তারা জনসভায় তারা জনগণকে উদ্দেশ্য করে বলেন তারা জানি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া এখানে এই জনসভা শেষ হওয়ার পরই কিছুদিনের মধ্যে তারা বরগুনা জনসভা করবেন, এই বিষয়ে এনসিপি দলীয় সূত্রে জানা গেছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এনসিপি সর্বশেষ তথ্য। ফরিদ উদ্দিন আক্তার জানাচ্ছিলেন পটুয়াখালী থেকে। জ্বর কমে গেলেও ডেঙ্গু আক্রান্তদের সুস্থ ভাবা যাবে না বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। তারা বলছেন, জ্বর কমার পরেই বেশিরভাগ রোগীর প্ল্যাটিলেট কাউন্ট কমে রক্তক্ষরণের ঝুঁকি সহ নানা শারীরিক জটিলতা শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, চোখে রক্ত জমাট, রক্ত বমি সহ উপসর্গ দেখা দিলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ। বিশেষ যত্ন নিতে হবে বয়স্ক এবং অন্য রোগে আক্রান্ত রোগীদের। নারায়ণগঞ্জের বিসিক এলাকার বাসিন্দা মাসুম আলী 2 দিন ধরে ভর্তি মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে। গত শনিবার জ্বর আসে মাসুমের। সোমবার জ্বর ছেড়ে যাওয়ার পর শুরু হয় রক্তবমি, প্লাটিলেট কমে যাওয়া সহ শারীরিক নানা জটিলতা। সোমবারে জ্বর কমে যায়, সারা শরীরে ব্লাড ছড়াই গেছিল। তারপরে আমরা নারায়ণগঞ্জ গেছি, নারায়ণগঞ্জ আপনার খানপুরে ভর্তি ছিলাম, তখন তারা রেফার করছে ঢাকা ডিএনসিতে। একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মানিকগঞ্জের শিক্ষার্থী সোহান মিয়া ও বাড্ডার জুবায়ের। তাদেরও জ্বর কমার পরদিন থেকেই দেখা দেয় নানা জটিলতা। আমার শনিবারে জ্বর আসছিল, আমি সোমবারে টেস্ট করি, ভাবছিলাম আমার ভালো হয়ে গেছে। তারপরে আবার টেস্ট করলাম, তারপর দেখি আবার অবনতি হয়েছে। মানে জ্বর সারার পরেও 2 দিন বমি ছিল, এখন বর্তমানে বমি নাই, তো জ্বর থাকা অবস্থায় চোখে ব্লাড আসছিল। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ভাইরাস লিভার, কিডনি, ফুসফুস সহ বিভিন্ন অঙ্গে প্রদাহ তৈরি করে। তাই জ্বর কমে গেলেও থাকতে হবে সতর্ক। পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি যদি ভমিট করতে থাকে বা বমি করতে থাকে, তখন কিন্তু ধরে নেওয়া যায় যে এটা একটা ক্রিটিক্যাল পর্যায়ে যাচ্ছে। তো জ্বর ছেড়ে গেলেও এই সিমটমগুলো যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে হসপিটালে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে। প্লাটিলেট কাউন্ট কমে যাওয়ার পাশাপাশি রক্তনালীরও ক্ষতি করতে পারে ডেঙ্গুর ভাইরাস। এ কারণে জ্বর কমে গেলেও বয়স্ক এবং অন্য রোগে আক্রান্তদের বিশেষ যত্ন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ওনার যদি পেটটা ফুলে ওঠে, পেটটা ভারী হয়ে যায়, পেটের মধ্যে ডায়রিয়া বেশি হয়,
পেটে যদি ব্যথা করতে শুরু করে এবং যদি দেখা যায় যে তার আপনার ব্লাড প্রেশার খুব দ্রুত কমে যাচ্ছে, বুঝতে হবে যে তার ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু হিমোরেজিক ফিভারের ব্যাপারে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া লাগবে। ডেঙ্গু পরবর্তী জটিলতা নিয়ে ডিএনসিসি হাসপাতালে অধিকাংশ রোগী এসেছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের অনুষ্ঠানের বিষয়ে গণভবনে ব্রিফ করা হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারীর চরিত্র, নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাব। এবং এটাও আজকে আমি বলি, অনেক আহত নারী যারা ঘর বন্ধ করে লুকিয়ে আছে, সামনে আসছে না, ডিপ্রেশনে আছে, তারা কেমন আছে দেখার কিন্তু আমাদের দায়িত্ব। এবং সেই জায়গাটিতে যারা এত সাহসিকতার সাথে যুদ্ধ করলো, তারা কেন মুখ লুকিয়ে ফেললো, এটাও কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে। এবং তাদের সামনে সামাজিকভাবে যে নানা কি বলে, আপনারা নিজেরাও জানেন যে মেয়েদের উপরে সাইবার স্পেস থেকে অনেক বুলিং হচ্ছে, অনেক বাজে বাজে কথা বলা হয়, কিন্তু এই মেয়েরা তো বীর যোদ্ধা। আমি বিশ্বাস করি তারা এটা থেকে বেরিয়ে আসবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে। আমার মন্ত্রণালয় থেকে দুটো কাজ, এদেরকে চিহ্নিত করা, এদের কাউন্সেলিং দেওয়া, এদের পাশে থাকা, এবং দ্বিতীয় কাজ এদের কীর্তি সংরক্ষণ করা। আজকে এই দিবসের জায়গা থেকে আমরা এই উদ্যোগগুলো নিয়েছি এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সময় পেতে অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন। ধন্যবাদ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর বেইলি রোড থেকে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই যে জ্বর কমার পরেও ঠিক কি কি ঝুঁকির কারণে রোগীকে আসলে সুস্থ ভাবা যাবে না বলে আপনি মনে করেন, এবং জ্বর কমার পরে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত? দেখুন, যদি ইনফ্লুয়েঞ্জা জ্বর হয় তাহলে জ্বর কমার পরে কোনো ঝুঁকির সম্ভাবনা নেই। ডেঙ্গু যদি হয় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ জ্বর কমার পরেই কোনো কোনো রোগীর ক্ষেত্রে তাদের দুই ধরনের জটিলতা হতে পারে। একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম, অর্থাৎ রক্তপাত অভ্যন্তরীণভাবে হতে পারে, আর একটা হতে পারে ডেঙ্গু শক সিনড্রোম, অর্থাৎ রক্তচাপ কমে যেতে পারে। সেজন্য দরকার সমস্ত জ্বরের রোগী, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ বয়সে আছেন, অনেক বয়স বেশি বা বয়স কম বা গর্ভবতী নারী, দীর্ঘদিন অন্য রোগে ভুগছেন, তার ডেঙ্গুটা পরীক্ষা করা। কাজে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যদি সরকারি রেটে পরীক্ষার ব্যবস্থা না থাকে তাহলে তো আপনি জানছেন না যে আপনার ডেঙ্গু। ডেঙ্গু যদি আপনি একবার শনাক্ত হয়, তাকে অবশ্যই চিকিৎসকের পর্যবেক্ষণে অথবা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর পর্যবেক্ষণে থাকতে হবে। এখন যারা দিন আনে দিন খায়, যারা দরিদ্র মানুষ, যারা একদিন কাজে না গেলে তাদের জীবিকা চলবে না, সে কিন্তু জ্বর কমে যাওয়ার পরে সে কাজে চলে যায়, এমনকি জ্বরের মধ্যেও কাজ করতে থাকে। সেই কাজ করা অবস্থায় হঠাৎ কোনো রাত্রে বা সন্ধ্যায় বা দিনের বেলা কাজের সময় হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কারণ তার যদি আভ্যন্তরীণ রক্তপাত হয়, একজন চিকিৎসক ছাড়া তারা বা একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ছাড়া ধরতে পারবে না। আর রক্তচাপ কমে গেলে সে হয়তো দুর্বল লাগবে, মাথা ঘোরাবে, কিন্তু রক্তচাপ না মাপলে তো সে বুঝবে না। কাজেই আমরা যেটা বলছি যে জনস্বাস্থ্য ভিত্তিক যারা চিন্তা করি, যে আমাদের বাংলাদেশে যেখানে ডেঙ্গু হচ্ছে সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে, এবং সেখানে একজন মানুষ যদি ডেঙ্গু আক্রান্ত হয় তাকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। না হলে কিন্তু আমরা এই যে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এবং মৃত্যু হচ্ছে, বাংলাদেশে রোগী অনুপাতে মৃত্যুর হার সর্বোচ্চ সারা পৃথিবীর ভিতরে। কিন্তু এটা কমানোর জন্য একমাত্র বা অন্যতম পদ্ধতি হচ্ছে জ্বর হলেই যেন সে ডেঙ্গি পরীক্ষা করতে পারে, সেই ব্যবস্থাটা করা তার বাড়ির কাছে সরকারি হারে। একজন দরিদ্র মানুষ প্রাইভেট ল্যাবরেটরিতে এত টাকা দিয়ে তিনি হয়তো পরীক্ষা করতে চাইবেন না, কারণ তার সেই সঙ্গত নেই। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের যে ডেঙ্গু জনিত মৃত্যুর সংখ্যা অন্তত পক্ষে 1/3 কিন্তু আমরা কমাতে পারি।
স্যার, এই ক্ষেত্রে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় যেটা আপনি বলছিলেন যে ব্যবস্থা থাকা উচিত এবং হাসপাতালগুলোতে বা অন্যান্য প্রস্তুতি কি আমাদের পর্যাপ্ত আছে কিনা কি মনে করেন? দেখুন, হাসপাতালগুলো প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, যন্ত্রপাতি সবই আছে, কিন্তু প্রাথমিক যে রোগ নির্ণয়, প্রাথমিক সেবা, এটার জন্য বড় হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। হাসপাতালে অনেক ভিড় হয়ে যাচ্ছে, একজন সাধারণ মানুষ এই ভিড়ের কারণে কিন্তু আসছে না টেস্ট করতে। মধ্যবিত্ত তারা যাচ্ছে বা যারা সচ্ছল তারা যাচ্ছে প্রাথমিক সেই পরীক্ষা করার জন্য, এবং মাধ্যমিক পর্যায়ের স্বাস্থ্যসেবা সেটাও বড় হাসপাতালে আছে। সেটা কিন্তু জেলা হাসপাতালে বা ঢাকা শহরের নগর হাসপাতালে করা সম্ভব। এই প্রাথমিক, মাধ্যমিক এবং গুরুতর অসুস্থ সবাই কিন্তু হাসপাতালে যাচ্ছে। সমস্ত রিসোর্স আমাদের, জনবল এবং সাজ সরঞ্জাম, চিকিৎসার বিষয়ে সব বড় বড় হাসপাতালে কেন্দ্রীভূত, ভিড়টাও বেশি হচ্ছে। ফলে একজন খুবই গুরুতর রোগী সে যখন হাসপাতালে যাচ্ছে, বিশেষ করে সাধারণ মানুষ, সে তো কেবিনে ভর্তি হতে পারছে না, তার জায়গা হচ্ছে না, সে ফ্লোরে থাকছে। তাকে প্রশিক্ষিত ডাক্তার, প্রশিক্ষিত নার্স থাকার পরেও, স্যালাইন থাকার পরেও তাকে কিন্তু দেওয়া যাচ্ছে না সময় মতো। কাজেই চিকিৎসা ব্যবস্থাটার বিকেন্দ্রীকরণ করা দরকার। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে, হাসপাতালগুলো সম্পদ আছে, এটা যদি আমরা প্রাথমিক এবং মাধ্যমিক জায়গায় ভাগ করে দিতে না পারি, এই ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ করতে না পারি, আমরা কিন্তু মৃত্যু কমাতে পারছি না। সেক্ষেত্রে যদি বলি যে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, সচেতনতার দায় দায়িত্ব সাধারণ মানুষের ঘাড়ে দিয়ে আমরা সমাধান করতে পারবো। কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে যদি সেখানে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ডেঙ্গু পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করার ব্যবস্থা না করা যায়, তাহলে ভ্রাম্যমান গাড়িতে করে, ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সে করে মেডিকেল টেকনোলজিস্টরা যাবে যেখানে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আমরা তো হাসপাতাল থেকে ঠিকানা নিয়ে খুবই সহজভাবে আমরা একটা স্পটিং ম্যাপিং করতে পারি কোথায় ডেঙ্গু রোগীটা বেশি। সেখানে কি আমরা ভ্রাম্যমান গাড়ি, অ্যাম্বুলেন্সে করে বলতে পারি যাদের জ্বর সন্দেহ হচ্ছে আপনারা আসেন, স্যাম্পল দিয়ে যান। তাহলে অনেক মানুষ আসলে সেখানে প্রাথমিক চিকিৎসাটা গ্রহণ করতে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় আমাদেরকে দেবার জন্য। গত 7 মাসে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ১,৮৭৪ কোটি টাকার কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে এখন পর্যন্ত ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করেছে আয়কর গোয়েন্দা বিভাগ। সোমবার এনবিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বছরের ডিসেম্বর থেকে এই পর্যন্ত এই কর ফাঁকির ঘটনার সাথে ১৮৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় এরই মধ্যে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর ফাঁকি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও এনবিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপ লাইনের মাধ্যমে দ্বিতীয় দফায় ডিজেল আনার কার্যক্রম শুরু হচ্ছে আজ। এর আগে ২৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ৩ কোটি ৮০ লাখ লিটার ডিজেল সরবরাহ হয় এই পাইপলাইনে। জানা গেছে, বিপিসির চাহিদা অনুযায়ী তেল পাইপলাইনে ঢাকায় সরবরাহ করা হবে। পাইপলাইনের তেল সরবরাহের সক্ষমতা ৫০ লাখ টন। তবে পাইপলাইন দিয়ে বছরে প্রায় ৩০ লাখ টন ডিজেল সরবরাহ হবে নারায়ণগঞ্জের গোদনাইল এবং ফতুল্লা ডিপোতে। বিপিসি জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে মাঝে মধ্যে তেল পরিবহন বাধাগ্রস্ত হয়। এছাড়া নদী ও সড়ক পথে তেল পরিবহনের কারণে খরচ যেমন বেশি, তেমনি তেল চুরির অভিযোগ রয়েছে। পাইপলাইনে জ্বালানি পরিবহনে খরচ বাঁচার পাশাপাশি অপচয় রোধ হবে। ফেনীতে টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে পরশুরাম উপজেলায় ২২টি, ফুলগাজী উপজেলায় ১৯টি স্থানের বাঁধে মোট ৪১টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার পানি কমায় রোববার থেকে ভাঙন এলাকায় কাজ শুরু করেন নির্বাহী প্রকৌশলীরা। এরই মধ্যে বন্যা কবলিত ১২১টি গ্রামের পানি নেমে গেছে, তবে এখনও ১৬টি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে। 9টি আশ্রয় কেন্দ্রে রয়েছে ১৭৯টি পরিবারের ৪৬৯ জন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীদের। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতে ক্ষতি ছাড়িয়েছে কোটি টাকা।
ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেলে আমরা জানাবো যে এটা মেরামত করতে কত টাকা লাগবে। আমরা ওয়েদার ফোরকাস্টিং দেখতেছি, যদি ওয়েদার ফোরকাস্টিং ভালো থাকে 7 দিন 10 দিনের গ্যাপ পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকগুলা ভাঙন আমরা বন্ধ করে ফেলব। ফেনীতে বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। 3-4 দিন পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বাড়িঘর। ক্ষতিগ্রস্তদের অনেকে বাস করছেন খোলা আকাশের নিচে, কেউ আবার আশ্রয় নিয়েছে অন্যের ঘরে। দুর্গতদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 5টি উপজেলায় তলিয়ে যায় 137টি গ্রাম। এর মধ্যে পানি নেমে যাওয়ায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ফুলগাজী ও পরশুরাম উপজেলার 100 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছেন, আবার কেউ আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। বন্যা কবলিত এলাকার সড়ক ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। টানা 3-4 দিন ঘরবাড়ি পানির নিচে তলিয়ে থাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলছেন স্থানীয়রা। 2-3 বছর পর্যন্ত আমরা মানুষের বাসায় থাকি, মানে জ্বর আসলে চলে যাই, আবার আসি। 7,000 টাকার মাছ ফেলাইছিলাম রেনু, সব চলে গেছে, কিচ্ছু নেই। এটা প্রত্যেকটা বছর, আজকে 2 বছর পর্যন্ত আমরা জুন জুলাই আসলে এরকম ক্ষতিগ্রস্ত হইতে হয়। বাড়িঘর মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা 9,500 মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যদি ওয়েদার ফোরকাস্টিং ভালো থাকে 7 দিন 10 দিনের গ্যাপ পাওয়া যায়, সেক্ষেত্রে অনেকগুলা ভাঙন আমরা বন্ধ করে ফেলব। ক্ষয়ক্ষতি সম্পূর্ণ নিরূপণ করতে পারিনি। 36টি ভাঙন স্থানে তথ্য পেয়েছি এবং সেগুলিতে আমরা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্যায় ছাগলনাইয়াতে 15, ফেনী সদরে 9টি ও দাগনভূঞাতে 2টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আরো জানাতে ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানি এরই মধ্যে নামতে শুরু করেছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো স্বাভাবিক অবস্থায় আবার ফেরার প্রক্রিয়া কেমন দেখছেন? যে আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরাম উপজেলার চিতুলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুণ্ডা গ্রামের একটি ধোপা বাড়িতে। এই বাড়িতে প্রায় 4টি ফ্যামিলি একেবারে নিঃস্ব হয়ে গেছে। তারা আসলে যে বন্যা এসছে, এই বন্যার স্রোতে অত্যন্ত খুব খারাপ পরিস্থিতি তাদের ভিতরে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ভিতরে যে তাদের প্রত্যেকটা ঘর একদম মাটির সাথে মিশে গেছে। তারা আসলে বলছিল যে সন্ধ্যার সময় যে স্রোত আসে, এই স্রোতে তারা আসলে কুল কিনারা পায়নি। তারা আসলে বাঁধ বাঁধার চেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো কাজ হয়নি। এই বাড়িতে আরও পাশে একটি ভুঁইয়া বাড়ি আছে, ভুঁইয়া বাড়িতে আরও 2টি ঘর, পাশে আরও একটি বাড়ি আছে, সেখানেও 2টা ঘর। এইভাবে করে এই এলাকার প্রায় অনেকাংশেই তাদের ঘর বাড়ি এখন খুব বিধ্বস্ত অবস্থায় আছে। তারা বলছে যে প্রশাসনের কেউ এই পর্যন্ত গত এই যে 8 দিনে একটা মানুষও তাদেরকে দেখতে আসেনি, তাদের খোঁজ খবর নিতে আসেনি। তারা বলছে যে কিভাবে তাদের দিন যাপন করছে বা তারা আদৌ এটার কোনো পুনর্বাসনের কোনো খবর পাবেন কিনা সেটি তাদের অনিশ্চয়তায় ভুগছেন। তাই আমরা তার সাথে কথা বলেছিলাম যে তারা আসলে কি চান। তারা বলছেন সরকারের পক্ষ থেকে যদি তাদের সহায়তা করা, পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাহলে তাদের মাথা গোঁজার যে ঠাঁই সেটি হবে। আজ সারাদিন সকালবেলা রোদ উঠলেও বেলা গড়ার সাথে সাথেই কিন্তু পরিবেশ ভিন্ন রকম দেখা দেয়, বৃষ্টি হতে দেখা দেয়। আর এইদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে পুনর্বাসন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই উদ্যোগটা কবে নাগাদ বাস্তবায়িত হবে সেটি এখন দেখার বিষয়। এই হচ্ছে আমার কাছে ফেনীর বন্যার পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ফেনী থেকে জানাচ্ছিলেন সমীর উদ্দিন। চট্টগ্রামে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সকাল 9:30টায় সাগরিকা থেকে উত্তর কাট্টলি পর্যন্ত দখলে থাকা জমি উদ্ধারে অভিযান শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কয়েক দশক ধরে পাওবোর
জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। নানাভাবে চেষ্টা করেও তা উদ্ধার করা যায়নি। রোববার থেকে বেদখল হওয়া 40 একর জায়গা উদ্ধারে অভিযান শুরু করেন পাউবো কর্মকর্তারা। মঙ্গলবার পর্যন্ত চলবে অভিযান। এদিকে অভিযানের খবর পেয়ে নিজেদের জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন দখলদাররা। তবে সময় কম পাওয়ায় বেকায়দায় পড়েছেন তারা। প্রয়োজন হলে তো অবশ্যই আমার বিল্ডিং গুলো দিয়ে দিতে হবে। সরকারের দরকার, যে কোনো মুহূর্তে আমরা তাই দিতে বাধ্য। সময়টা পাইছি, আমাদের যে মালামাল হিসেব ছিল এই মালামালগুলো আমাদের পর্যাপ্ত সময় হয় নাই। আর একটু সময় হলে আমাদের সুবিধা। একর জমি যেটা অবৈধভাবে দখল করা আছে দক্ষিণ কাটলি, উত্তর কাটলি ও দক্ষিণ হালিশহরে, সেগুলোকে অবৈধ দখলমুক্তকরণ করা। 15 একর জমি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আপনারা দেখেছেন একটি মিনি স্টেডিয়াম, রেস্টুরেন্ট, কাভার্ড ভ্যান ইয়ার্ড, তারপর অন্যান্য দোকানপাট, অস্থায়ী বিভিন্ন স্থাপনা রয়েছে। বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এ কারণে তাকে আইসিইউ থেকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। 5 জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কিডনি রোগ ও শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন ফরিদা পারভিন। 70 বছর বয়সী এই কিংবদন্তি শিল্পী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। 1987 সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য 21 পদক অর্জন করেন ফরিদা পারভিন। 2008 সালে পান জাপান সরকারের ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার। তার সুস্থতার জন্য সবার শুভকামনা চেয়েছে পরিবার। সিরিয়ার সুইদা শহরে স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং দ্রুজ সম্প্রদায়ের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে তাদের বাহিনী সংঘাত নিরসন ও সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে। সহিংসতার কারণে দামেস্ক সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এপ্রিল ও মে মাসে দ্রুজ সম্প্রদায়ের সদস্য এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অনেক মানুষ নিহত হওয়ার পর রোববারই প্রথম অঞ্চলটিতে এমন সহিংসতার ঘটনা ঘটল। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।